ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে স্ট্রেট লাইনে দুটো ক্লাস করেছি। সেখানে স্ট্রেট লাইনের ইন্ট্রোডাকশান এবং স্ট্রেট লাইনের বিভিন্ন আকার, সেই আকারগুলো কয়েকটা বলা হয়েছে। আরও কিন্তু অনেকগুলো ফর্ম বাকি আছে, হয়েছে। এবার সেই জিনিসগুলো আজকে আমাদের কিন্তু দেখতে হবে। আজকে আমরা বাকি যে আকারগুলো আছে স্ট্রেট লাইনের বা সরল লেখার, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব, কিভাবে সেই ফর্মগুলো আসছে। তো আগের দিন একটু আমরা রিমাইন্ড করিয়ে নিই, আগের দিন কী কী আমরা আকারগুলো পড়েছিলাম সেই জিনিসগুলো একটু রিমাইন্ড করিয়ে নিই। সেগুলো হচ্ছে, 1 নম্বর আমরা পড়েছিলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার ইকুয়েশন কী রকম আকারের হবে, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমীকরণ কী আকারে হবে, সেইটা আমরা আগের দিন কিন্তু পড়েছিলাম, বা আগের ভিডিওটাই দেখেছিলাম। আর কি করেছিলাম, একটা বিন্দু প্রবণতা আকার, আজকে সেটা পড়ব। তবে এর আগের যে এটা করেছিলাম ছেদিতাংশ প্রবণতা আকার, সেখান থেকে বিভিন্ন জিনিস কিন্তু কিভাবে কি হয় না হয় সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আগের ক্লাসে এগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো তোমরা একটু দেখে নিবে। ওখান থেকে বুঝতে পারবে না কিছু, তাই প্রথম থেকে ভিডিওগুলো একটু দেখলে তোমরা বুঝতে পারবে, সরল লেখাটা কমপ্লিটলি বুঝতে পারবে আশা করি। আমরা আলোচনা করব বিন্দু প্রবণতা আকার, এটা আলোচনা করব, দুই বিন্দু আকার আলোচনা করব, ছেদিতাংশ আকার আলোচনা করব, আর অভিলম্ব আকার আলোচনা করব। তাহলে এইগুলো আজকে এই ভিডিওতে কমপ্লিট করব। একটু সময় লাগবে, তোমরা একটু মানিয়ে দেখে নিও। প্রত্যেকটা জিনিস দিলে আমরা বিভিন্ন আকারের যে সরল লেখা, সেই বিভিন্ন আকারের সরল লেখাগুলো কমপ্লিট করে দিতে পারবো। তো এখন আসি বিন্দু প্রবণতা আকার বা পয়েন্ট স্লোপ ফর্ম। তাহলে সেই বিন্দু প্রবণতা আকার বা পয়েন্ট স্লোপ ফর্ম আমাদের প্রমাণ করতে হলে বা ওই আকারটা আনতে হলে আমাদের সেই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস অঙ্কন করতে হবে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তাহলে বিন্দু প্রবণতা আকার মানে কি? মানে প্রবণতাটা তোমাকে যে কোনোভাবে দিয়ে দিবে, হয় এমনি ডিরেক্টলি দিয়ে দিতে পারে, না হলে আনতি আকারে দিয়ে দিবে। ওকে, দিলে সেখান থেকে আমরা প্রবণতাটা পেয়ে যাব। আর একটা যে কোনো একটা বিন্দু দিয়ে দিবে, সেই বিন্দুটা আমরা কিন্তু আমাদের প্রদত্ত দেওয়া থাকবে। তাহলে আমি ধরলাম, ধরো এটা হচ্ছে একটা বিন্দু পি x1 y1, এটা হচ্ছে বিন্দু, এবং থিটাটা ইনক্লিনেশন বা আনুতিক। তাহলে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝখানে কাট করেছে। তাহলে এই স্ট্রেট লাইনটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এখান থেকে দেখো আনুতিক কোণ পেয়ে যাচ্ছি, মানে আমরা কিন্তু প্রবণতা বা গ্রেডিয়েন্টটা পেয়ে যাবো। ওকে, এটা সবসময় যদি ডিরেক্টলি দেওয়া থাকে কোনো কথা নেই। এবার বিন্দু একটা দিয়ে দিচ্ছে পি x1 y1। ওকে, তাহলে এই সরলরেখার উপর একটা বিন্দু দিয়ে দিচ্ছি। আমি কি করলাম, এই সরলরেখার উপর আর একটা বিন্দু নিয়ে নিলাম। ওকে, কিউ এক্স ওয়াই, যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক আমরা জানি সরলরেখার উপর যে কোনো বিন্দু, যেহেতু লিনিয়ার ইকুয়েশন, তাহলে আমরা এক্স ওয়াই নিতে পারবো। ওকে, এবার এই পি বিন্দু থেকে ও এক্স এর উপর এম এবং কিউ বিন্দু থেকে এন অঙ্কন করলাম, আর এই পি বিন্দু থেকে কিউ এন এর উপর আরেকটা লম্ব অঙ্কন করলাম এল। ওকে, তাহলে এবার দেখো সদৃশ্যতা থেকে ত্রিভুজে এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, তাহলে এই কোণটাও থিটা হবে। ওকে, এবার ও এম এন আর এই যে মানগুলো, এগুলো মানগুলো প্রত্যেকটা বের করতে হবে। পি বিন্দু মানে কি, ও এন থেকে যাব, ও এম যাব, তারপর এম থেকে পি পর্যন্ত যাব। কিউ বিন্দু মানে কি, ও থেকে এন যাব, তারপর এন থেকে কিউ বিন্দুতে যাব। তাহলে ও এম সমান হচ্ছে x1 আর ও এন হচ্ছে x, এবং পি এম হচ্ছে y1 আর কিউ এন হচ্ছে y। ওকে, এবার দেখো আমাদের এইটা থিটা, তাহলে এই ত্রিভুজ পি কিউ এল ত্রিভুজের ক্ষেত্রে থিটা, তাহলে আমাদের পি এল দরকার আর কিউ এল দরকার। কেননা থিটা মানে আমরা গ্রেডিয়েন্ট বের করব, এম এম সমান কত, tan ফাই বা tan থিটা। তাহলে এখান থেকে আমরা বের করব পিএল। পিএল আবার দেখো এই পিএল আর এমএন একই জিনিস, তাহলে পিএল সমান
এম এন সমান, আবার এম এনটাকে লিখতে পারি, দেখো এম এনটাকে লিখতে পারি ও এন মাইনাস ও এম, ও এন মাইনাস ও এম। তাহলে ও এনটা হচ্ছে এখানে দেখো এক্স মাইনাস ও এমটা হচ্ছে এক্স ওয়ান, তাহলে এইটা হলো এক্স মাইনাস এক্স ওয়ান। এবারে যেহেতু পি কিউ এল ত্রিভুজের ক্ষেত্রে আমি লম্বটাও বের করতে চাইছি কিউ এল, তাহলে কিউএল কিউএল সমান কিউ এম থেকে যদি এল এম বাদ দিয়ে দিই, আবার দেখো এল এম আর পি এমটা, এল এন আর পি এমটা একই জিনিস, তাহলে কিউ এন থেকে বাদ দিব এল এম এল এন, আবার কিউ এন মাইনাস এল এনটা পি আর এম এর সঙ্গে সমান, পি এম এর সঙ্গে সমান। এবার কিউ এন দেখো হচ্ছে ওয়াই মাইনাস পি এমটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এখানে হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এই যে ত্রিভুজটা পি কিউ এল ত্রিভুজে ভূমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ পি কিউ এল এর ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে ট্যান থিটা সমান কিউএল, কিউএল বাই পিএল, আবার কিউএল সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। আবার আমরা জানি ট্যান থিটা সমান এম বলি, তাহলে এম সমান ট্যান থিটা, আবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এখান থেকে আমরা পাবো এম সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে একে ক্যালকুলেশন করলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করলো, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করলো। কেন না দেখো এখানে বলেছিল কি বিন্দু প্রবণতা আকার, তাহলে বিন্দু প্রবণতা আকার মানে প্রবণতা যে কোনো উপায় দিবে, হয় ইনক্লিনেশন আকারে বা এমনি গ্রেডিয়েন্ট আকারে বা দিয়ে দিবে। তাহলে আর একটা বিন্দু দিয়ে দিবে, পি বিন্দু দিয়ে দিয়েছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান, আমি ধরে নিলাম কিউ বিন্দু দিয়ে, সেখান থেকে আমি এই ফর্মটা পেলাম। তাহলে এখানে দেখো ওয়াই ওয়ান এক্স ওয়ান প্রদত্ত, এমটাও কিন্তু প্রদত্ত, তাহলে এক্ষেত্রে আমরা সরলরেখার ফর্ম ইকুয়েশন বা ফর্মটা এরকম হবে। ওকে, এবার এই ইকুয়েশন থেকে আমরা আরও একটা আকার জানবো, সিমেট্রিক্যাল আকার বা সুসামঞ্জস্য আকার, এখান থেকে আমরা পেয়ে যাব সিমেট্রিক্যাল আকার বা সুসামঞ্জস্য আকার। তাহলে দেখো সিমেট্রিক্যাল আকার বা সরলরেখার সুসামঞ্জস্য আকার আমরা বিন্দু প্রবণতা আকার থেকে পেতে পারি। তাহলে বিন্দু প্রবণতার আকারের ফর্মটা কি পেলাম সরলরেখার, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, তাহলে এই যে বিন্দু প্রবণতা আকার পেলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এইখান থেকে সিমেট্রিক্যাল আকার বা সুসামঞ্জস্য আকার কী করে পাবো? এই এম এর মানটা দেখো আমরা এখনই করলাম যে কি এম সমান ট্যান থিটা, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ট্যান থিটা এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আবার ট্যান থিটাকে কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা এক্স মাইনাস এক্স ওয়ান। এবার এই আকারটাকে দেখো আমি সাজিয়ে লিখি, এই আকারটাকে সাজিয়ে লিখলে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা। ওকে, এবার আমরা ক্লাস 10-এ পড়েছি সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করতে পারি, তাহলে রুট ওভার অফ এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে কি করলাম, এই অনুপাত আর এই অনুপাতকে স্কোয়ার করলাম, অ্যাড করলাম, দিয়ে বর্গমূল করলাম। তাহলে এখানেও লবকে যেহেতু করেছি হরকেও একই করব, তাহলে রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে পেলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা সমান দেখো রুট ওভার অফ এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। এইটাকে আমি বললাম আর। দেখো এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এটা দুটো বিন্দুর দূরত্বের সূত্রকে বলছে কি, যে এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে দুটো বিন্দু কি হচ্ছে এক্স ওয়াই এবং এক্স ওয়ান ওয়াই ওয়ানের মধ্যে দূরত্ব। এইখানে দেখো পি আর কিউ দূরত্ব যদি আর হয়, পি আর কিউ দূরত্ব আর, তাহলে দুটো বিন্দুর সূত্র কি পাবো, আর সমান P
পি কিউ সমান আর সমান রুট ওভার অফ এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। ওকে, তাহলে এই আরটা দেখো, তাহলে এই যে আরটা লিখছি এখান থেকে আমি লিখতে পারবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা সমান এক্স মাইনাস এক্স ওয়ান কস থিটা সমান আর। তাহলে এই আরটা হচ্ছে কিন্তু একটা লেন্থ। কোন লেন্থ? যে একটা বিন্দু, যে প্রদত্ত বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু থেকে আমার ধরে নেওয়া বিন্দুর দূরত্ব। তাহলে স্ট্রেট লাইনের উপর যে কোনো দূরত্ব হচ্ছে আর। ওকে, তাহলে এটা একটা সরলরেখার সুসামঞ্জস্য আকার বা আমরা সিমেট্রিক্যাল ফর্ম পেলাম। এবার এই আকার থেকে আমরা পাবো কি একটা সরলরেখা, সেই সরলরেখার প্যারামেট্রিক সমীকরণ কি হতে পারে। তাহলে দেখো এখান থেকে আমি যদি করি সরলরেখার প্যারামেট্রিক সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান কি হবে, এই অনুপাত আর এই অনুপাতকে নিলাম, আরটাকে নিলাম, এইটা আর এইটা, তাহলে আর সাইন থিটা, আর সাইন থিটা, তাহলে ওয়াই সমান হবে ওয়াই ওয়ান প্লাস আর সাইন থিটা। একই রকমভাবে এক্স মাইনাস এক্স ওয়ান সমান আর কস থিটা, তাহলে এক্স সমান এক্স ওয়ান প্লাস আর কস থিটা। ওকে, তাহলে একটা সরলরেখার সিমেট্রিক ফর্ম হলো এইটা, একটা সরলরেখার সিমেট্রিক ফর্ম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু আর। এবার এই সিমেট্রিক ফর্ম থেকে আমরা প্যারামেট্রিক ফর্ম পেলাম, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান থেকে পেলাম ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস আর সাইন থিটা, আর এক্স সমান পেলাম এক্স ওয়ান প্লাস আর কস থিটা। দেখো থিটার মানটা আমাদের বলে দেওয়া থাকবে, হয়েছে, যেভাবে হোক প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবে হোক বলে দেওয়া থাকবে, আর বিন্দুটাও বলে দিবে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এই যে ওয়াইটা সমান পেয়ে যাবো, দেখো ওয়াই ওয়ানও জানা, আর এর ডিস্টেন্সটা আমরাও বের করে নিতে পারবো, সাইন থিটা মানও জানা থাকবে, কেন থিটার মান জানি, কস থিটার মান জানি, এক্স ওয়ানও জানি, তাহলে এক্স এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এইখান থেকে আমরা প্যারামেট্রিক সমীকরণ, যে কোনো স্ট্রেট লাইনের প্যারামেট্রিক সমীকরণ এই আকারেও লিখতে পারি যদি বিন্দু প্রবণতা আকার দেওয়া থাকে। তাহলে দেখো একটি সরলরেখা 5-2 বিন্দুগামী এবং এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণে নত। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো এখানে ডিরেক্টলি এম বলেনি। ওকে, তাহলে আমাদের এম এর মানটা বের করে নিতে হবে। এবার আমরা জানি এম সমান ট্যান থিটা, তাহলে ট্যান 135 ডিগ্রি সমান কত হয়, ট্যান 90 প্লাস 45 সমান কট 45 সমান -1, এমটা পেয়ে গেলাম। ওকে, এবারে আমরা দেখিনি বিন্দুটা বলে দিয়েছি, বিন্দুটা তাহলে x1 y1 পেয়ে গেছি 5 2। অতএব তাহলে নির্ণেয় সরল রেখার সমীকরণ হবে কি হবে, সূত্র কি ছিল, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 কত 2 সমান m এর মান কত -1, x এর মান x1 এর মান x মাইনাস x1 হচ্ছে 5, তাহলে এটা পেলাম -x প্লাস 5। তাহলে এখান থেকে পাবো x প্লাস y সমান 5 প্লাস 2 সমান 7 হয়েছে। তাহলে x প্লাস y সমান 7 কোন সরলরেখাটার ইকুয়েশন হবে, যে সরলরেখাটা 5-2 বিন্দুগামী হবে এবং x অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণে নত থাকবে। তাহলে এই সরলরেখাটার ইকুয়েশন হবে x প্লাস y সমান 7। তাহলে একটু আমরা গ্রাফে আমরা এঁকে একটু দেখি কীভাবে হবে। তাহলে এমন একটা সরলরেখা আঁকবো, x অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ করবে, x অক্ষের সঙ্গে কত কোণ করবে 135 ডিগ্রি কোণ করবে, এবং কোন বিন্দু দিয়ে যাবে দেখো 5-2, তাহলে 5-2 মানে 5-2 এরকম একটা বিন্দু, তাহলে এই বিন্দু দিয়ে যাবে এবং 135 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, 135 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে এইভাবে দেখো এরকম, এটা 135 ডিগ্রি মতো অ্যাঙ্গেল। তাহলে এইভাবে সরলরেখাটার ইকুয়েশন হবে x প্লাস y সমান 7। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কি x অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং 5-2 বিন্দুগামী। দেখো যেটা হবে, এবার আরও সুবিধা হবে পরবর্তী যে ইকুয়েশনগুলো জানলে সেগুলো আমরা দেখতে পাবো, আরও খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো ছেদিতাংশ আকারে। 2 বিন্দু আকার,
দুই বিন্দু আকার মানে কি, দুটো নির্দিষ্ট বিন্দু বলে দিবে। ওকে, দুটো নির্দিষ্ট বিন্দু বলে দিবে। এবার সেই দুটো বিন্দু বলে দিলে সরলরেখার ইকুয়েশন বা ফর্ম কি করে পাবো আমরা, বা তার ফর্ম কি হবে সেইটা আমরা দেখব। তাহলে দুই বিন্দু আকার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আমি ধরে নিলাম এইটা এ বিন্দু আর এইটা ধরে নিলাম বি বিন্দু। তাহলে x1 y1 x2 y2 দুটো ফিক্সড পয়েন্ট। এ বি আমি ধরে নিলাম, এ হচ্ছে x1 y1 আর বি হচ্ছে x2 y2। তাহলে এই এ বি সংযোজক সরলরেখা, এই যে এ আর বি সংযোজক সরলরেখার উপর আরেকটা বিন্দু পি ধরে নিলাম xy। তাহলে এ আর বিটা আমার প্রদত্ত দেওয়া আছে, এ আর বিটা আমার প্রদত্ত দেওয়া আছে। এবার এই এ বি সংযোজক সরলরেখা একটা বিন্দু ধরে নিলাম পি, তার ধরে নিলাম এক্স ওয়াই। এবার এই এ বিন্দু থেকে ও এক্স এর উপর এ এল, বি বিন্দু থেকে বি এম আর পি বিন্দু থেকে পি এন লম্ব অঙ্কন করলাম। আর এ বিন্দু থেকে বি এম এবং পি এন এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, নাম দিয়ে দাও কিউ আর, কিউ আর। তাহলে এখানে দেখো ও এল সবগুলো লিখে নাও আগে। ও এল সমান কি x1, এ বিন্দু স্থানাঙ্ক, তাহলে ও এল x1 আর এ এল সমান y1, এ এল সমান y1। ও এম হচ্ছে x2, ও এম হচ্ছে x2 আর বি এম হচ্ছে y2। ও এন হচ্ছে x আর পি এন হচ্ছে y। এবার এই যে ত্রিভুজ এ পি আর একটা ত্রিভুজ আর এ বি কিউ, দেখো তাহলে এ পি আর এবং এ বি কিউ এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। কেন? দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কমন অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে কমন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল। তাহলে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রেও এই অ্যাঙ্গেল আর এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে দুটো আমি সর্বসম ত্রিভুজ ধরতে পারি। এবার এখান থেকে আমি লম্ব বাই ভূমি, তাহলে প্রথম বড় ত্রিভুজে, তাহলে এখানে আমি পেলাম দুটো ত্রিভুজ। আচ্ছা, তার আগে একটু মানগুলো দেখে নিই, এ কিউ এর মান বের করে নিই। এ কিউ, দেখো এ কিউ সমান কি এল এম, এল এম। তাহলে এইটা হচ্ছে x1 আর এইটা হচ্ছে x2, তাহলে এইটা কি হবে x2 মাইনাস x1, তার মানে এইটা হবে x2 মাইনাস x1। তাহলে এখানে lm সমান om মাইনাস ও এল সমান x2 মাইনাস x1। bq সমান কি হবে bm মাইনাস bq, bm সমান মাইনাস bq না qm, দেখো bq এই মানটা জানতে চাই। ওকে, তাহলে এই মানটা হলে আমি এই পুরো মানটা থেকে যদি এইখান থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এই মানটা পড়ে থাকবে। আবার এইখান থেকে এইটা হচ্ছে এইখান থেকে এইটার সমান, এল এর সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারি bm মাইনাস এল, তাহলে bmটা হচ্ছে y2 মাইনাস y1। এবার দরকার ar দরকার। তাহলে ar সমান, দেখো ar সমান এল এন, আবার এল এন কে লিখতে পারি ও এম এন মাইনাস ও এল, তাহলে এল এন সমান ও এন মাইনাস ও এল। আর ও এন হচ্ছে এক্স মাইনাস ও এল হচ্ছে x1। একই রকমভাবে পি আর বের করব, তাহলে পি এন থেকে আর এন বাদ দিব, পি এন থেকে আর এন বাদ দিব। আবার পি এন মাইনাস আর এন, এই যে আর এন কার সঙ্গে সমান, এ এল এর সঙ্গে সমান, এ এল এর সঙ্গে সমান। তাহলে দেখো পি এন সমান কত, পি এন হচ্ছে ওয়াই মাইনাস এ এল কত হচ্ছে, এ এল হচ্ছে y1।
এবার ত্রিভুজ এ বি কিউ এবং ত্রিভুজ এপিআর এর ক্ষেত্রে কি হবে, লম্ব বাই ভূমি করব, লম্ব বাই ভূমি। তাহলে ছোট ত্রিভুজটার লম্ব বাই ভূমি কি হবে, বিকিউ বাই এ কিউ সমান বড় ত্রিভুজটা মানে এপিআর এর ক্ষেত্রে কি হবে, লম্ব পিআর বাই এআর বাই এআর। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। বিকিউ হচ্ছে y2 মাইনাস y1 বাই একিউ হচ্ছে x2 মাইনাস x1। পিআর হচ্ছে y মাইনাস y1। এআর হচ্ছে x মাইনাস x1। তাহলে এখান থেকে সাজিয়ে লিখতে পারি y মাইনাস y1, দেখো y মাইনাস y1 x মাইনাস x1টা এদিকে পাঠিয়ে দিব, তাহলে সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 বাই x মাইনাস x1। ওকে, তাহলে এই যে ফর্মটা হলো, এই ফর্মটা হচ্ছে দুই বিন্দু আকারের সরলরেখার ইকুয়েশন। দেখো y1 x1 হচ্ছে y2 x2, এই মানটা পুরোটা আমরা জানবো দুটো বিন্দু দিয়ে দিলে। দেখো দুটো বিন্দু দিয়ে দেওয়া মানে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি কি, তাহলে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি যে দুটো বিন্দু যদি জেনে যাই তাহলে সেই স্ট্রেট লাইনের প্রবণতা আমরা জেনে যাব। হ্যাঁ, দেখো সেইটাই হচ্ছে সেই প্রবণতা, দুটো বিন্দু জানা থাকলে যে প্রবণতা বেরোয় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এটা m, তাহলে আগের যে ফর্মটার সঙ্গে আমরা যদি কানেকশন করাই, দেখো y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে m এর জায়গায় কি দুই বিন্দুর আকারটা বসে গেল, আর এখানে কোনো ডিফারেন্স নেই, সেম ব্যাপার, শুধু দুই বিন্দু যেহেতু বলেছি আমার প্রবণতা বা গ্রেডিয়েন্টটা চাই, সেখানে ডিরেক্টলি বা থিটা আনতি কোণ দিয়ে গ্রেডিয়েন্টটা বলে দিয়েছিল, কিন্তু এখানে যদি দুটো বিন্দু বলে দিয়েছে তাহলে দুটো বিন্দু বলে দিয়েছে মানে আমরা গ্রেডিয়েন্টটা পেয়ে যাব y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। কেন, এটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি, হ্যাঁ তোমরা দেখে নিবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই আকারে পাবো দুই বিন্দু আকারে যে সরল রেখার ফর্ম হবে y মাইনাস y1 সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। এবার দুই বিন্দু আকারের একটা উদাহরণ আমরা দেখে নিই। কি আছে, একটি ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দু বলে দিয়েছে, যে একটা এরকম যদি ত্রিভুজ হয় তাহলে সেই ত্রিভুজটার শীর্ষবিন্দু এ বি সি বলে দিয়েছে -1 6 -3 -9 আর সি হচ্ছে 5 8। তাহলে এই ত্রিভুজটার তিনটে শীর্ষবিন্দু বলে দিয়েছে, বলেছে এ বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বিন্দু দিয়ে যাবে এই ত্রিভুজের মধ্যমার সমীকরণ নির্ণয় করতে। তাহলে মধ্যমার সমীকরণ নির্ণয় করতে হলে আমাকে এ বিন্দুর বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু বের করতে হবে। বিসি এর মধ্যবিন্দু আমি ডি ধরে নিলাম। ওকে, তাহলে এবার দেখো এই যে এ আর ডি দুটো বিন্দু যোগ করে দিলে যে সরলরেখাটা পাবো সেটাই হবে মধ্যমা, এবং এর ইকুয়েশন নির্ণয় করতে হলে দেখো এই বিন্দুটা জানি, তাহলে এই বিন্দুটা আমাকে বের করতে হবে। দুটো বিন্দু জেনে গেলে দুই বিন্দু আকার বা 2 পয়েন্ট ফর্মের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে বসিয়ে দিলে নির্ণয় সরলরেখাটা বেরিয়ে যাবে। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু মধ্যবিন্দু ডি সমান কত হবে, তাহলে বিসি দিয়ে দিয়েছি, তাহলে কি x1 প্লাস x2 বাই 2 -3 প্লাস 5 বাই 2 আর একটা হবে -9 -8 বাই 2। তাহলে এখান থেকে পাবো 2 বাই 2, তাহলে 1, আর এখান থেকে পাবো 9 আর 8 17, তাহলে -17 বাই 2। কেন, বি আর সি -9 -8 ছিল, তাহলে -9 আর -8 যোগ করলে কি হবে -17, তাহলে -17 বাই 2। ওকে, তাহলে এইটা আমার কি বেরিয়ে গেল, ডি বিন্দু বেরিয়ে গেল। তাহলে ডি বিন্দু ও এ বিন্দু
গামী সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ হলো, সূত্রটা কি ছিল? y মাইনাস y1 সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1, ডি বিন্দুকে y1 ধরো, তাহলে মাইনাস 17 2। তাহলে দেখো সূত্র অনুযায়ী মাইনাস আর এই মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে 17 2 সমান y2 মাইনাস y1। তাহলে y2 মাইনাস y1, y2 কে a ধরেছি, তাহলে y2 হবে 6 মাইনাস y1 হবে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 17 2। তাহলে y2 মাইনাস y1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 17 2 বাই x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস 1 মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 বেরিয়েছে, এখানে মাইনাস 1 ছিল আর সূত্র অনুযায়ী মাইনাস 1 বাই x মাইনাস x1, তাহলে x1 হচ্ছে কত? 1। তাহলে এখান থেকে পাবো দেখো 2y প্লাস 17 বাই 2 সমান 12 আর 17। দেখো মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, তাহলে 12 আর 17 কত হবে? 12 17 29 বাই 2 আর এখানে মাইনাস 2, তাহলে মাইনাস 4 x মাইনাস 1। তাহলে এখান থেকে পাবো এই 2 আর 2 এখান থেকে কেটে দাও, তাহলে 4y প্লাস 34 সমান মাইনাস 29x প্লাস 29। তাহলে এখান থেকে পেলাম 29x প্লাস 4y সমান 29 মাইনাস 34। তাহলে এখান থেকে পাবো 29x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই যে মধ্যমাটা ছিল, সেই মধ্যমার ইকুয়েশন কি পেলাম? 29x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এর সমীকরণ, এডি মধ্যমার সমীকরণ। তাহলে আমার দেখো তিনটে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে দিয়েছিল। ওকে, এবার বলেছিল এ বিন্দুকে আমি মধ্যমার সমীকরণ। তাহলে এ বিন্দু মধ্যমার সমীকরণ মানে কি? মধ্যমা মানে কি? মধ্যবিন্দু দিয়ে যাবে, কার? বিসি মধ্যবিন্দু দিয়ে। তাহলে মধ্যবিন্দু সমীকরণটা আগে প্রথমে ইকুয়েশনটা আগে বের করে নিলাম। মধ্যবিন্দু কি হবে? -2 প্লাস 5 বাই 2, তাহলে 1 আসবে, আর এখানে আসবে কত? -9 -8, -9 -8 কত হবে? -17 বাই 2, তাহলে -17 বাই 2। তাহলে এইটা হলো মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দু আর এই বিন্দু গামী, মানে দুটো বিন্দু আকারে, দুই আকারে বিন্দুর আমি ইকুয়েশন বসিয়ে দিলাম, দিয়ে সেখান থেকে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমি পেলাম 29x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে দুই বিন্দু আকারের একটা এক্সাম্পল। এবার দেখো ছেদিতাংশ আকার। তাহলে সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের উপর ছিন্ন অংশের মান ও চিহ্ন যদি দেওয়া থাকে, তাহলে সমীকরণের আকার কীরকম হবে সেটা আমরা বের করব। তাহলে সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের উপর ছিন্ন অংশের, সরলরেখা দ্বারা, তাহলে একটা সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে দূরত্বে ছেদ করবে, তার যদি মান দেওয়া থাকে, তাহলে সেই সরলরেখার আকারটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা বের করতে পারবো, বা যে অংশে ছিন্ন করেছে সেই অংশটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি ধরলাম একটা এ বি রেখাংশ, এ বি রেখাংশ এক্স অ্যাক্সিসকে এবং ওয়াই অ্যাক্সিসকে বি বিন্দু এবং এ বিন্দুতে ছেদ করেছে, আমি ধরে নিলাম এটা। ওকে, তাহলে এই যে এ বি রেখাংশটা বি বিন্দুতে এবং এ বিন্দুতে কাট করেছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে, আমি সেই দূরত্বটা ও বি সমান ধরে নিলাম, ও বি সমান ধরে নিলাম এ একক, আর ও এ সমান ধরে নিলাম বি একক। তাহলে এইখান থেকে এর দূরত্ব এ, আর এইখান থেকে এর দূরত্ব হচ্ছে বি। তাহলে এই এ বি সরলরেখাটা মূলবিন্দু থেকে এ একক দূরে এক্স অ্যাক্সিসকে এবং মূলবিন্দু থেকে বি একক দূরে ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে বা ছেদ করেছে। আরেকটা ধরি সরলরেখার উপর পি যে কোনো বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স
ওয়াই। তাহলে এইখানে আমি ধরে নিলাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু, সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম এক্স ওয়াই। এবার এই পি থেকে ও এক্সের উপর একটা লম্ব টেনে নিলাম এন। এবারে দেখো এই যে এ পি আর বি একটা সরলরেখার উপর অবস্থিত, তো তাহলে এই আমি বলতে পারি যে এ পি বি বিন্দু এ পি এবং বি সমরেখ হবে। কারণ দেখো এ পি আর বি কি একটি সরলরেখার উপর আছে, তাহলে একটা সরলরেখার উপর যে সমস্ত বিন্দুগুলো থাকে তাকে সমরেখ বলবো। তাহলে আর এইখান থেকে দেখো যেহেতু এটা এক্স অ্যাক্সিসের উপর আছে এবং মূল বিন্দু থেকে এ একক দূরত্বে, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হবে? বি বিন্দু স্থানাঙ্ক হবে এ 0, এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? 0 বি। তাহলে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হবে 0 বি, বি বিন্দুর স্থানাঙ্ক হবে a0 এবং পি বিন্দুর স্থানাঙ্ক হবে xy। তাহলে তিনটে বিন্দু সমরেখ, তাহলে আমরা সূত্র জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে এখানে এ ও বি বা এপিবি না এপিবি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল সমান 0। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ। আমি এই পয়েন্টগুলো লিখে নিচ্ছি পরপর। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় যেভাবে করা হয় 0 বি, তাহলে এইরকম কোণাকুণি গুণ হবে দিয়ে মাইনাস এদিকে কোণাকুণি গুণ হবে, এদিকে কোণাকুণি গুণ হবে। তাহলে হাফ ইন্টু 0 ইন্টু 0 0 প্লাস এ ইন্টু এ, তাহলে এ ওয়াই প্লাস এক্স বি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা কোণাকুণি গুণ হয়ে গেল মাইনাস। এবার এটার সঙ্গে এটা গুণ 0, এটার সঙ্গে এটা গুণ 0, এটার সঙ্গে এটা গুণ এ বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেলাম হাফটা তো 0 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ ওয়াই প্লাস এক্স বি মাইনাস এ বি ইকুয়াল টু 0। তাহলে এখানে সাজিয়ে নিই এক্স বি প্লাস এ ওয়াই সমান এ বি। এবার বোথ সাইডে আমি কি করলাম? এ বি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এক্স বি প্লাস এ ওয়াই বাই এ বি আর এ বি বাই এ বি। তাহলে এখান থেকে পেলাম দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। তাহলে দেখো এটা খুব ইন্টারেস্টিং ফর্ম শ্রেণীকাংশ আকার, এবং এটা খুব বহুল প্রচলিত। এবং এটা এই আকারে কোনো সমীকরণ, সরলরেখার সমীকরণকে যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, এই আকারে এই ফর্মটা দিয়ে দিতে পারি, তাহলে ওই সরলরেখাটা আঁকা আমার কাছে খুব সোজা হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করব এর পরবর্তী যত সরলরেখা আসবে, যে আকারে আসুক না কেন, প্রত্যেকটাকে এই আকার ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকারে আনার চেষ্টা করব। তাহলে এখানে কি দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু এ। এখানে এ কি ধরেছিলাম? এ ধরেছিলাম মূলবিন্দু থেকে সরলরেখা এক্স অ্যাক্সিসকে যে দূরত্বে কাট করবে, আর বি ধরেছিলাম মূলবিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসকে যে দূরত্বে কাট করবে তার দূরত্ব। ওকে, তাহলে এটা ধনাত্মক বা ঋণাত্মক আমার হতে পারে, সেটা সেই অনুযায়ী আমার কোন অ্যাক্সিসকে কাট করবে সেই অনুযায়ী আমরা দেখব। তাহলে এইটা হচ্ছে এক্স এর নিচে, এটা হচ্ছে যে মূলবিন্দু থেকে এক্স অ্যাক্সিসকে যে দূরত্বে ছেদ করবে, আর ওয়াই এর নিচে যে বি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে কি মূলবিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসকে যে দূরত্বে ছেদ করবে। এখানে কিন্তু আমাকে 1 আনতে হবে, এখানে 0 আনা যাবে না, বা -1 আনলেও হবে না। ওকে, এখানে আমাকে 1 আনতে হবে। এদিকে যা ধ্রুবক থাকবে সব ধ্রুবকগুলোকে এদিকে পাঠিয়ে দেবো। ওকে, ভাগ করে দেবো, দিলে এখানে 1 রাখবো, দিলে এইদিকে যে ফর্মটা আসবে, আর এখানে এক্সকে ফ্রি করবো, ওয়াইকে ফ্রি করবো, দিয়ে নিচে এখানে আমার যে আকারে আসবে সেইটাই হচ্ছে এক্স অক্ষকে এত দূরত্বে, ওয়াই অক্ষকে এত দূরত্বে ছেদ করেছে। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি, যে এক্স অ্যাক্সিসকে যদি এই এটার ধনাত্মক বা ঋণাত্মক হয়, তাহলে এইটা হচ্ছে আমার কি কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে ধনাত্মক হলে কি ধনাত্মক দিকে এক্স অ্যাক্সিসকে কাট করবে। যদি সাপোজ এই এর মানটা ঋণাত্মক হয়ে যায়, তাহলে -2, তাহলে -2 কোন বিন্দু? -2 এই বিন্দুটা, এইটা হচ্ছে -2 আর 0, -2 0। আর এক্সটা যদি বিটা যদি ধনাত্মক হয়, তাহলে দেখো বিটা ধনাত্মক মানে এই দিকে, তাহলে সরলরেখাটা এইভাবে কাট করবে। কিন্তু যদি বিটাও ঋণাত্মক হয়ে যায়, তাহলে বি ঋণাত্মক মানে মূল বিন্দু এইটা, তাহলে ঋণাত্মক ওয়াই অ্যাক্সিস, তাহলে এই দিকে হবে বি, যে কোনো একটা দিকে হবে। তাহলে দেখো এও ঋণাত্মক বিও ঋণাত্মক, তাহলে এ ঋণাত্মক বি ঋণাত্মক হলে সরলরেখাটা এইভাবে যাবে। ওকে, আর এ যদি ঋণাত্মক বি ধনাত্মক হয় এইভাবে যাবে। এ ধনাত্মক আর
দুটো যদি এ আর বি যদি দুটোই ধনাত্মক হয় এদিকে হবে, আবার বি ধনাত্মক এ ঋণাত্মক, তাহলে এটাই হবে, বি ধনাত্মক, বিটা হচ্ছে ধনাত্মক এইটা, এ ঋণাত্মক এইটা। ওকে, তাহলে আর একটা ফর্ম আমরা বলতে পারবো, যদি এটা ধনাত্মক বিটা ঋণাত্মক হয় তাহলে এইভাবে যাবে। ওকে, তাহলে এখানে দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই যে সরলরেখার এই যে আকারটা ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার, এটা খুব বহুল প্রচলিত এবং এটা খুব আমাদের ভবিষ্যতের দিকে খুব কাজে লাগবে সরলরেখার ইকুয়েশনে, এবং যে কোনো আকারের সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, এখান থেকে আমরা একটা দেখি যে মূলবিন্দুগামী যে কোনো সরলরেখার ইকুয়েশন, মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন আমি এর আগে ডিসকাস করেছি যে মূলবিন্দুগামী যে কোনো সরলরেখার ইকুয়েশন এটাতেই হয় এক্স সমান ওয়াই হয়, এক্স সমান ওয়াই। তাহলে এই যে মূলবিন্দুগামী যে কোনো সরলরেখার ইকুয়েশন এক্স সমান ওয়াই, এক্স সমান ওয়াই, একে কি এই আকারে প্রকাশ করতে পারবো ইন্টারসেপ্ট ফর্মে? দেখি, চেষ্টা করি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স বাই 1 প্লাস ওয়াই বাই মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এইখানে কিন্তু আমার 0 আসবে না, এখানে কি আনতে হবে? 1 আনতে হবে। তাহলে এটা কোনোভাবেই, তাহলে মূলবিন্দুগামী যে কোনো সরলরেখার ইকুয়েশনকে আমরা কোনোভাবেই ছেদিতাংশ আকারে প্রকাশ করতে পারবো না, বা ইন্টারসেপ্ট ফর্মে আমরা কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম অফ এ স্ট্রেট লাইন। তাহলে এই স্ট্রেট লাইনের আকার আমরা পেলাম, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে। ওকে, খুব ভালো করে বুঝবে, এটা কিন্তু পরে যত সরলরেখা আসবে প্রত্যেকটা সরলরেখাকে এই আকারে আমরা প্রকাশ করে অঙ্কগুলো করব, খুব ইজি হয়ে যাবে তাতে। ওকে, এর উপর একটা অঙ্ক এবার আমরা দেখে নিই। তাহলে বলছি দেখো, সরলরেখার সমীকরণ নির্ণয় করি যেটি 3-4 বিন্দুগামী এবং ছেদিতাংশদ্বয়ের সমষ্টি 14 একক। তাহলে একটা সরলরেখা, সেই সরলরেখা ওএ যুক্ত ওবি বলে দিয়েছে 14। তাহলে এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটার এই দুটো ছেদিতাংশের সমষ্টি বলে দিয়েছে 14 একক, এবং বলেছে 3-4 বিন্দুগামী, 3-4 বিন্দুগামী, আর একটা বিন্দু পি সেটা 3-4 বিন্দুগামী। তাহলে এইরকম সরলরেখার ইকুয়েশন নির্ণয় করতে হবে। তাহলে আমাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে? হ্যাঁ, ছেদিতাংশ আকারে যে সমীকরণ তা সরলরেখার সেটা ধরে নিতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এক্স বাই এ প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এবার দেখো প্রদত্ত কী দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল টু 14। কেন? এ আর বি কি ছেদিতাংশ আকার, এই দুটোর সমষ্টি কত? 14 একক। তাহলে এখান থেকে আমরা পাবো বি সমান 14 মাইনাস এ। তাহলে এই ফর্মটা হবে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই 14 মাইনাস এ সমান 1। আবার বলেছে দেখো 3-4 বিন্দুগামী, তাহলে এই সরলরেখাটা 1 নম্বর সরলরেখাটা 3-4 বিন্দুগামী হবে। তাহলে 3-4 বিন্দুগামী মানে এই সরলরেখা স্যাটিসফাই করবে 3-4 বিন্দুকে। তাহলে 3 বাই এ প্লাস 4 বাই 14 মাইনাস এ সমান 1। এবারে দেখো এটা এ দিয়ে একটা ইকুয়েশন চলে আসবে। ওকে, করো এ ইন্টু 14 মাইনাস এ, তাহলে 14 3 42 মাইনাস 3a প্লাস 4a সমান 1। তাহলে 42 প্লাস এ সমান 14a মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো এ স্কোয়ার মাইনাস 13a প্লাস 42 ইকুয়াল টু 0। তাহলে এবারে কি মিডিল টার্ম করবো? মিডিল টার্ম করলে কি আসে দেখি, এ স্কোয়ার মাইনাস 13a প্লাস 42 মানে 7-6-42। তাহলে 7-6-42, তাহলে এ স্কোয়ার আবার দেখো 7-8-6 করলে হয়ে যাচ্ছে, তাহলে 7a মাইনাস 6a প্লাস 42 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি এ কমন নেই, এ মাইনাস 7 প্লাস 6 যদি কমন নেই, এ মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে পাবো এ মাইনাস 7
আর a মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এর মান পেলাম 7 আর একটা 6। তাহলে এর মান পেলাম 7 একটা 6 একটা। তাহলে এর মান যদি 7 হয় তাহলে বির মান কত হবে? বি সমান 14 মাইনাস 7 সমান 7। আবার এ সমান যদি 6 হয় তাহলে বি সমান 14 মাইনাস 6 সমান 8। ওকে, তাহলে এখানে দেখো এর মান 7 হলে বির মানও 7 হবে, আবার এর মান যদি 6 হয় বির মান কত হবে? 8 হবে। তাহলে এই যে দুটো আকার পেয়ে গেলাম, দেখো এখানে দুটো ইকুয়েশন পাবো। তার মানে এমন দুটো ইকুয়েশন পাবো, সেই দুটো ইকুয়েশন কি 3-4 বিন্দু দিয়ে যাবে, তারা 3-4 বিন্দু দিয়ে যাবে, কিন্তু একজন কি করবে 7 আর 7 বিন্দুতে কাট করবে, আর একজন 6 আর 8 বিন্দুতে। মানে এই রকম ব্যাপারটা হবে, এই রকম হবে, হয়েছে? এই রকম দুটো কিন্তু এই একই বিন্দু দিয়ে যাবে, কিন্তু তারা এইরকম দুটো আকারে পাবো। তাহলে অতএব নির্ণেয় সমীকরণ হবে x/7 প্লাস y/7 ইকুয়াল টু 1, আর একটা হবে x/6 প্লাস y/8 ইকুয়াল টু 1। ওকে, x/6 প্লাস 8/1। তাহলে এই রকম দুটো ইকুয়েশন পাবো, যে দুটো ইকুয়েশনের ছেদিতাংশদ্বয়ের সমষ্টি হবে 14 একক, কিন্তু তারা 3-4 বিন্দুগামী হবে, 3-4 বিন্দুগামী হবে। এরপরে আসছি আমরা সরলরেখার লাস্ট ফর্ম একটা, সেটা হচ্ছে অভিলম্ব আকার। এবার হচ্ছে অভিলম্ব আকার। অভিলম্ব আকার কি বলছে? যে মূলবিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয় এবং পিটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, এবং এই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি আলফা কোণ করে, সে আলফাটা -π থেকে π এর মধ্যে রেঞ্জ করবে, তাহলে সরলরেখার সমীকরণটা যেটা হবে সেটাই কি বলা হবে? অভিলম্ব আকার। তাহলে আমরা ছবিটা একটু দেখে নিই। তাহলে ও এক্স আর ও ওয়াই, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে কি করবে? একটা সরল রেখা এ বি দূরত্বে কাট করেছে, একটা এ বিন্দুতে এবং বি বিন্দুতে কাট করেছে। যে ও বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, ও বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব, এটাকে বলছে পি, এটাকে বলা হচ্ছে পি, এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে ও থেকে সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য, আমি এইটা নাম দিলাম এন। তাহলে এটা স্মল ভি, এটা ডিস্টেন্স, এটা বলছে সর্বদা এই ডিস্টেন্সটা সর্বদা গ্রেটার দেন 0। ডিস্টেন্স মানে বুঝতে পারছো সব সময় গ্রেটার দেন 0 হবে। ওকে, এবার বলছে এই যে লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করবে। আমার এটা তো দেখো ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করছে, কিন্তু এখানে আলফাটা কি বলছে? এই যে লম্বটা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করবে, এবং এই আলফা কোণের রেঞ্জটা থাকবে সর্বদা মাথায় রাখবে -π থেকে π এর মধ্যে, ওই যে -π থেকে π পর্যন্ত, এইটা থাকবে আলফা অ্যাঙ্গেল। তাহলে যে সরলরেখার অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম পাবো, সেই নর্মাল ফর্মটা আমরা বের করব। তাহলে এইটা যদি আলফা হয়, টোটাল 90, তাহলে এইটা কি 90 মাইনাস আলফা, এই কোণটা হচ্ছে 90 মাইনাস আলফা। এবার আমি ধরে নিলাম যে সাপোজ ধরে নিলাম এবি সরলরেখা এ বিন্দুতে এবং বি বিন্দুতে কাট করেছে, এবং যেখানে ও এ সমান এ একক এবং ও বি সমান বি একক। তাহলে ধরে নিলাম কি? ধরে নিলাম যে ও এ সমান এ একক, এইখান থেকে এইটা হচ্ছে এ একক আর এইখান থেকে এটা হচ্ছে বি একক। তাহলে এবারে দেখো দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, কি কি ট্রায়াঙ্গেল পাচ্ছি? যে ত্রিভুজ ও এন এ এর ক্ষেত্রে, ও এন এর ক্ষেত্রে মানে ও এন এ, দেখো এইটা হচ্ছে 90, তাহলে এইটা অতিভুজ ও এন এ ত্রিভুজের ক্ষেত্রে, এইটা হচ্ছে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমি cos আলফা বের করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে cos আলফা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ও এন বাই অতিভুজ ও এ, তাহলে ও এন সমান হচ্ছে পি আর ও এ হচ্ছে এ। তাহলে এখান থেকে পেলাম দেখো পি সমান এ cos আলফা, পি সমান পেয়ে গেলাম কি এ cos আলফা। তাহলে এখান থেকে আমার ধরে নেওয়ার জিনিস কি ছিল? এ ছিল, এই যে এটা ধরে নিয়েছিলাম। তাহলে এটা যেহেতু ধরে নিলাম, তাহলে এ থেকে আমরা বের করে নিই এ সমান পি বাই
কস আলফা। আবার আরেকটা ত্রিভুজ দেখো ও এন বি ত্রিভুজ ও এন বি এর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে কস অফ 90 মাইনাস আলফা। তাহলে দেখো এই কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে লম্ব। তাহলে এখানেও কি কস যেহেতু তাহলে কি হবে ও এন ভূমি বাই লম্ব অতিভুজ ও বি। তাহলে ও এন হচ্ছে পি আর এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে অজানা কি আমার ধরে নেওয়া জিনিস বি ছিল, তাহলে বির মানটা বের করি। বির মানটা বের করলে কি হবে বি সমান হবে পি বাই cos 90 মাইনাস আলফা সমান বি বাই সাইন আলফা। হলো। এবার দেখো আমরা এর মান জানি, বির মান জেনে গেছি। এর মান মানে কি এইখান থেকেই, তাহলে ও থেকে সরলরেখার ছেদিতাংশের দূরত্ব হচ্ছে এ, আর ও থেকে সরলরেখার ওয়াই অক্ষকে ছেদিতাংশ করেছে বি। তাহলে আমরা নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ হবে দেখো এক্স বাই এক্সকে ছেদ করেছি কত ও এ প্লাস ওয়াই বাই ও বি সমান 1। তাহলে ও এ কত এ সমান আবার কত বেরিয়েছে দেখো পি বাই কস আলফা। তাহলে এখান থেকে বলতে পারি এক্স সমান পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই পি সাইন আলফা সমান 1। তাহলে এখান থেকে পাবো কস আলফাটা উপরে উঠে যাবে, তাহলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, আর এই যে পিটা কমন হয়ে সেদিকে বেরিয়ে যাবে। তাহলে এইটা হলো এই যে ফর্মটা পেলাম, এটা হচ্ছে অভিলম্ব আকার। তাহলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এইটা হচ্ছে অভিলম্ব আকার। তাহলে যে কোনো সরলরেখার যদি আমরা পি, তাহলে পিটা হচ্ছে কিন্তু সর্বদা মাথায় রাখবে, এই পিটা হচ্ছে মূলবিন্দু থেকে সরলরেখার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়েছে লম্ব দূরত্ব, আর এই আলফাটা হচ্ছে সেই লম্ব দূরত্ব ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে আলফা, এবং সেটা রেঞ্জ করবে কোথা থেকে কোথা -পাই থেকে পাই পর্যন্ত। ওকে, এবারে দেখো এই যে সরলরেখাটা আঁকলাম, এই যে সরলরেখার ফর্মটা লিখলাম, এই সরলরেখার ফর্মে কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। যদি ওইগুলো ঘটে তাহলে এই সরলরেখাটা কিভাবে হয়, বা সরলরেখার কয়েকটা নির্দিষ্ট ফর্ম, সেই নির্দিষ্ট ফর্ম থেকে আমরা কিন্তু এগুলো পেতে পারি। একটু দেখো, তাহলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এইটা হচ্ছে নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার। 1 নম্বর ক্রাইটেরিয়া। তাহলে আমাকে এখানে সর্বদা কি হতে হবে, পি গ্রেটার দেন 0 হতে হবে, পিকে আমাকে গ্রেটার দেন 0 হতে হবে, এবং আলফাটা কি হতে হবে পাই থেকে, আলফাটা -পাই থেকে পাই এর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর কন্ডিশন, যদি পি নট ইকুয়াল টু 0 হয় এবং আলফা ইকুয়াল টু 0 হয়ে যায়, আলফা ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু 0 মানে কি নর্মাল ফর্ম। দেখো স্ট্রেট লাইনটা ভালো করে দেখো, এইরকম স্ট্রেট লাইনটা ছিল, তাহলে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে কত, এখান থেকে দূরত্ব হচ্ছে পি, আর এটা আলফা। এবার আলফা কোনটা 0 মানে কি এইটা হয় এরকম আসবে, এইটা এইদিকে ট্রান্সফার করে এক্স অ্যাক্সিসের উপর পড়ে যাবে, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে ট্রান্সফার হয়ে এইরকম সরলরেখাটা হয়ে যাবে। দেখো এইটা এরকম সোজা হতে হতে এইরকম জায়গায় চলে আসবে, তাহলে এটা কি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা। এবার আমরা দেখি এই ইকুয়েশন আসে কি না। কি ছিল এক্স কস আলফা, এখানে কস আলফা মানে 0 প্লাস ওয়াই সাইন 0 সমান পি, তাহলে এখান থেকে কস 0 মানে 1, তাহলে এক্স সমান পি। এ কাকে নির্দেশ করছে, এক্স সমান পি মানে একটা নির্দিষ্ট পির মান তো একটা নির্দিষ্ট আছে, তাহলে এক্স সমান ধ্রুবক, তাহলে এক্স সমান ধ্রুবক। দেখো ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হলো, ওয়াই অক্ষের সমান্তরাল। 3 নম্বর ক্রাইটেরিয়া, পি নট ইকুয়াল টু 0 কিন্তু আলফা যদি পাই/2 হয়, তাহলে আলফা পাই/2 মানে কি এই যে ও এনটা ও ওয়াই এর উপর চলে আসবে, তাহলে এই সরলরেখাটা এরকম যে ছিল এই সরলরেখাটা কিন্তু এরকম হয়ে যাবে, তাহলে তার মানে কি এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা হবে না। এবার দেখি এখানে আসে কিনা, তাহলে এক্স কস পাই/2 প্লাস ওয়াই সাইন পাই/2 সমান পি,
তাহলে এখান থেকে আমরা দেখি cos পাই বাই 2 মানে 0, তাহলে এটা 0, y sin পাই বাই 2 মানে 1 সমান p। এ কাকে নির্দেশ করছে? দেখো y সমান ধ্রুবক নির্দেশ করবে x অক্ষের সমান্তরাল। হলো, তাহলে যখন p নট ইকুয়াল টু 0 আলফা ইকুয়াল টু 0 তখন y অ্যাক্সিসের সমান্তরাল, আর যখন p নট ইকুয়াল টু 0 আলফা ইকুয়াল টু পাই বাই 2 মানে আলফার মানটা যখন 90 ডিগ্রি হচ্ছে তখন সেটা নির্দেশ করছে x অ্যাক্সিসের সমান্তরাল। এবার 4 নম্বর কন্ডিশন কি? যদি pটাও 0 হয়ে যায় এবং আলফাটাও 0 হয়ে যায়, তাহলে pটাও 0 হয়ে যায়, তাহলে এইখানে দেখো, তাহলে pটা যদি 0 হয়ে যায় আলফা 0, তাহলে এই কন্ডিশনটা আমার কেটে যাবে। তাহলে এখান থেকে কি পাবো? x সমান 0। তাহলে x সমান 0 মানে কি? y অক্ষকে নির্দেশ করছে, y অক্ষকে নির্দেশ করছে। 5 নম্বর, যদি p ইকুয়াল টু 0 আবার আলফা ইকুয়াল টু পাই বাই 2, তাহলে p ইকুয়াল টু 0 আলফা ইকুয়াল টু পাই বাই 2 নট ইকুয়াল টু 0 0, তাহলে এইখানে কি y ইকুয়াল টু, এখান থেকে কি পাবো? y ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু 0 কাকে নির্দেশ করছে? x অক্ষ সমীকরণকে নির্দেশ করছে। তাহলে এই আকারে যদি ফর্ম থাকে, এবারে এই আকারে ফর্মের কিছু মানগুলো যদি আমরা জানি, তাহলে এই ফর্মগুলোকে কিন্তু আমরা কোন আকারে নিতে? x অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ, x অ্যাক্সিসের সমান্তরাল সমীকরণ, y অ্যাক্সিসের সমান্তরাল সমীকরণ, এই আকারে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি, অবিলম্ব আকারে এই ইকুয়েশনগুলোকেও লিখতে পারি। ওকে, তাহলে এইটা ছিল আমাদের নর্মাল ফর্ম বা অবিলম্ব আকার, যেখানে পি আর আলফাটা আমাদের কিন্তু বলে দেওয়া থাকবে, পিটা আর আলফাটা বলে দেওয়া থাকবে। তাহলে সেখান থেকে আমরা কিন্তু নর্মাল ফর্মটা বের করে নিতে পারবো। আর এই নর্মাল ফর্মটা বের করার একটা সহজ মানে এর একটা সুবিধা আছে, এই ইকুয়েশন আকারে সুবিধা থাকে। যখন যদি কখনো বলে দেয় যে মূলবিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু আমাদের সব এই ফর্মটাকে ইউজ করতে হবে, মানে এই আকারে সমীকরণটাকে লিখতে হবে। হয়েছে, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, এই আকারে সমীকরণে যদি লিখি, তাহলে এখান থেকে এই pটা নির্দেশ করছে কি? মূলবিন্দু থেকে সরলরেখার ওপর লম্ব দূরত্ব। তাহলে যে যাই হোক না কেন, এটা আমরা লম্ব দূরত্বটা পেয়ে যাব এই p দ্বারা। তাহলে অবিলম্ব আকারের সমীকরণের একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এটা এমনি এক্সাম্পলগুলো ওই ফর্মগুলো আকারে আমি পরে ভিডিওগুলোতে আরও ডিসকাস করে, যেগুলো জয়েন্ট এইচএস বা আইআইটি জ্যামের ওপর আসে, সেই প্রবলেমগুলো আমি পরে করাবো। আগে আমি সমস্ত সূত্রগুলো করে দিই, তারপরে আমি মিসলেনিয়াস করে আমি অঙ্কগুলো পরে ছাড়বো। এবার দেখে নিই এই অবিলম্ব আকারের একটা সিম্পল ফর্ম দিয়ে একটা অঙ্ক কিভাবে করা যায়। একটি সরলরেখার উপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 9 একক। তাহলে একটা সরলরেখা থেকে মূলবিন্দু থেকে সরলরেখার দূরত্ব হচ্ছে 9 একক, এবং সরলরেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ছবিটা কীরকম হবে? এইখান থেকে এইটা বলে দিয়েছে p কত? 9 একক দূরত্ব, আর সরলরেখাটি ধনাত্মক x অ্যাক্সিসের সঙ্গে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এটা যদি 120 হয়, এটা কত হবে? এটা হবে 60, এটা হচ্ছে 90 লম্ব, তাহলে এটা হবে 30, এটা হবে 30। তাহলে এটা যদি 30 হয়, তাহলে এটা আলফা সমান কত? 60, আলফা সমান হচ্ছে 60। তাহলে এখানে দেখো, এখানে আমরা p সমান জেনে গেছি 9 একক, এবং এই ছবি থেকে এটা 120 হলে 60, আর এটা 60 হলে এটাও 60 হবে। আমরা এটা 90, তাহলে এটা 30, এটা 60। ওকে, তাহলে আলফা সমান পেয়ে গেলাম 60 ডিগ্রি, আলফা সমান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে ফর্মটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, মানগুলো বসিয়ে দাও। x cos আলফা, তাহলে cos 60 y sin 60 সমান p 9। তাহলে এখান থেকে x cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে x বাই 2 প্লাস y 60 y ইন্টু √3/2 সমান 9। তাহলে লসাগু করলে x প্লাস √3y সমান, এই দুই লসাগু সেদিকে অ্যাড হয়ে যাবে, তাহলে x প্লাস √3y সমান 18। এইটা হচ্ছে এটা অবিলম্ব আকারের ইকুয়েশনের ফর্ম। তাহলে এই সরলরেখাটার ইকুয়েশনকে আমরা অবিলম্ব আকারে, আবার প্রশ্নে বলে দিবে যে এরকম একটা সরলরেখা দিয়ে দিবে, দিয়ে বলবে এই সরলরেখাটাকে অবিলম্ব আকারে প্রকাশ করো, বা এই সরলরেখা থেকে মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করো, মূলবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব নির্ণয় করো। তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? এই যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, এর সঙ্গে আমাকে
ইকুয়াল করতে হবে, কম্পেয়ার করতে হবে, দিয়ে সাইন আলফা কস আলফা বের করতে হবে আর পির মানটা বের করতে হবে। এখান থেকে আমরা বের করে যাব। ঠিক আছে, সবচেয়ে সোজা উপায় হচ্ছে এর সামনে আর এর সামনে যেটা আছে সেটাকে √ হোল স্কোয়ার করে আমি পরের দিন ডেসক্রাইবলি আলোচনা করব এই জিনিসগুলো। হ্যাঁ, আরও যে সরলরেখার যে সূত্রগুলো আছে সেই সরলরেখার সূত্রগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। অনেকগুলো সরলরেখার বিভিন্ন আকার আছে, সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। আর অঙ্কগুলো করব। সরলরেখার অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে, কেননা অনেক জিনিস আছে এখানে, অনেকগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা রেডি করে নেবো একে একে। ওকে, ঠিক আছে, আচ্ছা, পরে আবার দেখা হবে।